নতুন ধরনের করোনা নিয়ে সতর্ক বাংলাদেশ। পরিস্থিতি বুঝে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত। আতঙ্কে অচল ইউরোপ। পরীক্ষায় পজিটিভ না আসায় ছড়াচ্ছে দ্রুত। ১৩ বছরেও শুরু হয়নি গ্যাটকো দুর্নীতি মামলার বিচার। বেগম জিয়া আদালতে না আসায় ৩১ বারের মতো পেছালো অভিযোগ গঠন। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। নতুন ধরনের করোনার সংক্রমণ নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন সচিব বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ব্রিটেন থেকে আসা যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখনই ফ্লাইট বন্ধের বিষয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। আবারও ভয়াবহ হয়ে উঠছে করোনা। রূপ পাল্টানো ভাইরাসটির হাত থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশ যেখানে একের পর এক হাঁটছে ফ্লাইট বাতিল সহ যোগাযোগ বিচ্ছিন্নের পথে, তখন ঝুঁকি প্রশমনের দিকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত ব্রিটেন বা অন্য কোনো দেশের সাথে আকাশপথে যোগাযোগ বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। যেসব দেশগুলো এখন বন্ধ করেছে তারা তাদের নিজস্ব স্বার্থে করেছে এবং তারা এফোর্ড করে যে হ্যাঁ, যদি কানেক্টিভিটি বন্ধ করে দেয় তাহলে হয়তো বা তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমাদের তো চিন্তা করতে হবে, আমাদের দেশের অর্থনৈতিক কথা চিন্তা করতে হবে। আমাদের দেশের যে পরিস্থিতি এখন আছে, আমরা মনে করি না যে ফ্লাইট বন্ধ করার সময় এসেছে। ব্রিটেন থেকে যেসব যাত্রী, সম্মানিত যাত্রী আসবেন, হয়তো তাদের ব্যাপারে একটা নজরদারি রাখতে পারি, কারণ আমরা তো এই ফ্লাইট ইনফরমেশন নিচ্ছি কারা কারা কোন ডেস্টিনেশন থেকে আসতেছেন। এদিকে বিমান সচিব জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে ফ্লাইট বন্ধের বিষয়ে। পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের ফ্লাইট বাতিল হলেও বিনা খরচে একই টিকিটে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন যাত্রীরা। আমরা বিষয়টার প্রতি তীক্ষ্ণ নজর রাখছি এবং আমরা সময় মতো আমরা সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দেবো যে আমরা কি করব আর কি। কোনো দেশের সাথে ফ্লাইট পরিচালনা বন্ধ করিনি। তারা যেহেতু আমাদের এক্সেস দিচ্ছে না, সে কারণে আমাদের বিমান যেতে পারছে। তাদেরকে কোনো রকম ফি ছাড়াই তাদেরকে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা এই টিকিটটা আবার রিইস্যু করে দেবো। তাদের কোনো রকম বাড়তি পয়সা ছাড়া কিন্তু আবার যেতে পারবে। তবে কোভিডের ক্ষতি কাটিয়ে যখন বিমান সংস্থাগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই সময় বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় ফ্লাইট কমে যাওয়ায় আর্থিক ক্ষতি আরো বাড়ার শঙ্কা জানান বাংলাদেশ বিমানের সিইও। এই অর্থ বছরের জুলাই থেকে আমাদের নভেম্বর পর্যন্ত আমাদের ক্যাপাসিটি লস হয়েছে প্রায় ১৬০০ কোটি টাকা, আর রেভিনিউ লস আছে আমাদের ১৭৪ কোটি টাকা। নভেম্বরে এসে আমরা অপারেশনাল লসটা আমরা বন্ধ করতে পেরেছিলাম, আমরা ব্রেক ইভেনে এসেছিলাম। আমরা আশা করছিলাম যে এটি হয়তো ইমপ্রুভ করবে, কিন্তু এখন যে পরিস্থিতির সৃষ্টি হলো আবার রেভিনিউ লস বাড়বে। মধ্যপ্রাচ্যের ৩টি দেশ ওমান, সৌদি আরব ও কুয়েত বিদেশগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছেন দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকরা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। নতুন ধরনের করোনার আতঙ্কে স্থবির ইউরোপ। ফ্লাইট বাতিলের পাশাপাশি সীমানা বন্ধ করছে অনেক দেশ। অতি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম নতুন করোনার অস্তিত্ব মিলেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশে। এদিকে ব্রিটিশ চিকিৎসকরা বলছেন, নতুন ধরনটি পরীক্ষায় ধরা পড়ছে না। এ পর্যন্ত উদ্ভাবিত টিকা দিয়েই এটি প্রতিরোধের আশা তাদের। আবারও রূপ বদলেছে করোনা। যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের কোভিড ছড়িয়ে পড়েছে ৭০ গুণ দ্রুত গতিতে। নতুন বৈশিষ্ট্যের কোভিড সংক্রমণের ভয়ে ব্রিটেনের সঙ্গে এ পর্যন্ত বিমান যোগাযোগ বন্ধ করেছে ৪০টির বেশি দেশ। কানাডা, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, পর্তুগাল ছাড়াও সব ফ্লাইট বাতিল করেছে ভারত ও পাকিস্তানও। যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও ব্রিটেনের সাথে সীমান্ত বন্ধ করেছে বেশিরভাগ প্রতিবেশী দেশ। যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। এর মধ্যে ব্রিটিশ সীমান্ত অতিক্রম করেছে নতুন করোনা। সংক্রমিত শনাক্ত হয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ আরো বেশ কয়েকটি দেশে। এর মধ্যে ব্রিটিশ চিকিৎসকরা দিয়েছেন নতুন দুঃসংবাদ। তাদের আশঙ্কা, নতুন ধরনের কোভিড পরীক্ষায় পজিটিভ আসছে না। অনেকেই কিন্তু টেস্টে এই নতুন ব্রিটেনে অচল অবস্থার সবশেষ খবর জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব কবির। যাচ্ছে তার কাছে। শোয়েব।
নতুন যে করোনা ভাইরাসের যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে ভাইরাসের শনাক্ত হয়েছে ব্রিটেন জুড়ে, সেই ভাইরাস নিয়ে কিন্তু বেশ টালমাটাল অবস্থায় পুরো ব্রিটেনে। ইতিমধ্যে লন্ডন সহ বেশ কয়েকটি শহরে যে টায়ার 4 সর্বোচ্চ সতর্কতা এবং লকডাউনের সর্বোচ্চ যে পর্যায়ে সেটি জারি করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই বছরের শেষের দিকে কিংবা জানুয়ারি শুরু থেকে হয়তো পুরো ব্রিটেন জুড়ে এই সর্বোচ্চ সতর্কতা এবং টায়ার 4 হয়তো জারি করা হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে ফাইজারের যে আবিষ্কারক তিনি কিন্তু বলেছেন যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে করোনা ভাইরাস রয়েছে, এই করোনা ভাইরাসের তাদের উদ্ভাবিত যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা হয়তো কাজ করবে। তবে আশঙ্কার বিষয় যেটি হলো, এই করোনা ভাইরাস কিন্তু আগের যে করোনা ভাইরাস যেটি ছিল তার থেকে প্রায় 70% দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এবং সেই সংক্রমণের কারণেই কিন্তু ব্রিটিশ সরকার তড়িঘড়ি করে যে বড়দিনের উৎসবের আগে এই লকডাউন জারি করলো। আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে এই যে ইতিমধ্যে ব্রিটেন কিন্তু এক ধরনের বিচ্ছিন্ন একটি জনপদে পরিণত হয়েছে। প্রায় 40টিরও অধিক দেশের সাথে তাদের ফ্লাইট যেসব যোগাযোগ রয়েছে সেটি বিচ্ছিন্ন হয়েছে। আরেকটি বিষয় সবচেয়ে যেটি ভাবিয়ে তুলেছে যে ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের যে এখন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রায় 1,500 লরি সীমান্তবর্তী যেসব এলাকা রয়েছে সেখানে সেখানে আটকে পড়েছে। পাশাপাশি যে ব্রিটেনবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে, তারা বিভিন্ন শপিং মল রয়েছে সেখানে যাচ্ছে এবং কেনাকাটায় ব্যস্ত রয়েছে এবং বেশিরভাগ শপিং মলগুলোতে সঠিকভাবে পণ্য পাওয়া যাচ্ছে না। তবে ব্রিটিশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা হয়তো এই মুহূর্তের যে লকডাউনের সর্বোচ্চ সতর্কতা থাকা অবস্থায় যারা ভ্রমণ করছেন কিংবা এক শহর থেকে অন্য শহরে যাচ্ছেন তাদের বিরুদ্ধে হয়তো কঠোর অবস্থা এবং পুলিশের বাধার মুখোমুখি হতে হবে। তবে একটি সুখবর যেটি হয়েছে যে অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের যেসব গবেষক রয়েছেন তাদের উদ্ভাবিত যে ভ্যাকসিনটি, সেই ভ্যাকসিনটি হয়তো এই বছরের শেষের দিকে 28 কিংবা 29 নভেম্বর হয়তো ব্রিটিশ সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পেতে পারে। সেই অনুমোদন পেলে হয়তো কিছুটা স্বস্তি পেতে পারে ব্রিটেনবাসী। এ ছিল করোনা ভ্যাকসিন নিয়ে ব্রিটেন থেকে সর্বশেষ। ব্রিটেন থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব কবির। নতুন ভাইরাসে কেউ আক্রান্ত না হলেও আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বার্লিন থেকে জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। এমনিতেই করোনার ভয়াবহতায় ধুঁকছে যুক্তরাজ্য সহ পুরো ইউরোপ। তার মধ্যে নতুন ধরনের কোভিড ভাইরাস VUI 2020-12/01 যে ভাইরাস ক্ষণে ক্ষণে রূপ বদল করতে পারে, জন্ম দিতে পারে নতুন ভাইরাসের। নতুন এই ভাইরাসে ডেনমার্কে 9 জন, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়ামে আরো বেশ কজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে EU। জার্মানিতে এখনো নতুন এই ভাইরাসে কেউ আক্রান্ত না হলেও আতঙ্কিত সাধারণ মানুষ। যুক্তরাজ্যে নতুন জাতের কোভিড ভাইরাসের কথা শুনে আতঙ্ক আরো বেড়ে গেছে। জানি না টিকাটা এই ভাইরাসের বিরুদ্ধে কতটা কার্যকরী হবে। এই অবস্থায় সাধারণ জার্মানদের অনেকেই নতুন ধরনের এই ভাইরাসের গতিবিধি পর্যবেক্ষণের মত দেন। বলেন এই মুহূর্তে EU থেকে ব্রিটেনকে বিচ্ছিন্ন সিদ্ধান্ত সঠিক। যুক্তরাজ্যে উৎপত্তি হওয়া ভয়ঙ্কর রূপ বদল করা কোভিডের কথা শুনেছি, তবে এখনো বোঝা যাচ্ছে না এটা কতটা ভয়ঙ্কর। তবে যুক্তরাজ্যের সাথে আকাশ ও স্থল যোগাযোগ বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এদিকে সবকিছু ঠিক থাকলে 27 তারিখে জার্মানি ও ফ্রান্সে করোনার টিকা প্রদান শুরু হবে। নতুন ধরনের কোভিড যাতে ব্রিটেনের মতো জার্মানিকেও গ্রাস করতে না পারে সে কারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জার্মান ভাইরোলজিস্ট সহ জার্মান রাষ্ট্রপ্রধান আঙ্গেলা ম্যার্কেলের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এদিকে দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে 17 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7,329 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে 1,318 জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 15,145 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 31,06,494 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,318 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,03,501 জন। 24 ঘন্টায় মারা গেছেন 17 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 7,329 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,235 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,41,929 জন। আলোচিত হাত ধোয়া প্রকল্প সহ 3,308 কোটি টাকা ব্যয়ে 5টি প্রকল্প অনুমোদন দিয়েছে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জানিয়েছেন, সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা বাসায় তাদের থাকতে হবে, না থাকলেও বাসা ভাড়া বাবদ ভাতা দেয়া হবে না বলে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 1883 কোটি টাকা ব্যয়ে মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। 40 কোটি টাকা ব্যয়ে হাত ধোয়া কর্মসূচি রাখা হয়েছে এই প্রকল্পের আওতায়। 30 জেলার 98 উপজেলায় করোনা স্বাস্থ্যবিধি অনুশীলনে হাত ধোয়ার 882টি বেসিন স্থাপন করা হবে। বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে বেসিন কেনার প্রস্তাবনা জন্ম দিয়েছিল আলোচনার। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এটি সহ 5টি প্রকল্প অনুমোদন পায়। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর বেশ কিছু অনুশাসনের বিষয়ে জানান পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম। যাদের নামে বাসা বরাদ্দ হবে, বিশেষ করে ইয়ারমার্ক বাসাগুলা, সেগুলোতে তাদেরকে থাকতেই হবে এবং যদি না থাকেন তারপরেও তাদেরকে ভাড়া, তারা যে বাড়ি ভাড়া বাবদ ভাতা পান সেটা পাবেন না। এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সভায় অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে আছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, নরসিংদী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন, খুলনা শহরের পয় নিষ্কাশন ব্যবস্থা নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং প্রিপেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্প। যেখানে সারফেস ওয়াটার অ্যাভেলেবল যে সময়, সেখানে যেন সারফেস ওয়াটার ব্যবহারের বিষয়টা বিবেচনা করা হয় এবং সেই বিধান অন্তর্ভুক্ত করা হয়। ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল ইউজের জন্য বেশি গুরুত্ব দিয়ে, যেহেতু সেখানে বেশি পরিমাণ গ্যাস ব্যবহার হয় বাড়ি হাউস হোল্ডের চেয়ে, সেখানে যেন তাড়াতাড়ি করে আমরা অতি দ্রুত প্রিপেড গ্যাস মিটার স্থাপন করতে পারি, সেই বিষয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন ধরা হয়েছে 1245 কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ঋণ 2042 কোটি টাকা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। 13 বছরেও শুরু করা যায়নি গ্যাটকো দুর্নীতি মামলার বিচার কাজ। মামলার আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে না আসায় 31 বারের মতো পেছালো অভিযোগ গঠন। মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের আইনজীবীর অভিযোগ, বিচার বিলম্বিত করতে বেগম জিয়া বারবার সময় নিয়েও আদালতে অনুপস্থিত থাকছেন। বছর গড়িয়ে যুগ পার হয়েছে, এখনো শুরু করা যায়নি গ্যাটকো দুর্নীতি মামলার বিচার। মঙ্গলবার নির্ধারিত দিনে ঢাকার 3 নম্বর বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলামের এজলাসে হাজির হওয়ার কথা ছিল মামলার আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। কাঠগড়ায় বাকি আসামিরা হাজির হলেও আবারও অনুপস্থিত তিনি, তাই তো হলো না শুনানিও। এর আগে 30 বারও মক্কেলের অসুস্থতার কথা বলে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। এবারও দেখালেন একই কারণ। দিনে দিনে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, সুতরাং ওনাকে আদালতে উপস্থিত করে বিচার কার্য পরিচালনা করা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। এই মামলায় কোনো আসামির অনুপস্থিতিতে বিচার অর্থাৎ অভিযোগ গঠনের কার্যক্রম গ্রহণ করা যুক্তিসঙ্গত হবে না। 2007 সালে করা মামলাটির বিচার এখনো শুরু করতে না পারায় ক্ষুব্ধ দুদকের আইনজীবী। শুধুমাত্র বেগম খালেদা জিয়ার পক্ষের 4 শুনানিটি বাকি রয়েছে এবং এ পর্যন্ত প্রায় 31টি তারিখ এই বেগম খালেদা জিয়া অনুপস্থিত থেকেছেন এবং এটি সত্যি আমাদের জন্য দুঃখজনক যে প্রায় 14.5 কোটি টাকার একটি মামলা, সেই মামলায় দীর্ঘদিন যাবৎ 2007 সাল থেকে এই পর্যন্ত আমরা মামলাটিতে বিচার কার্যে এগোতেই পারছি না। ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং এর কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের 14,56,37,616 টাকা ক্ষতির অভিযোগে 2007 সালের 2 সেপ্টেম্বর বেগম জিয়া, তার ছোট ছেলে আরাফত রহমান কোকো সহ 13 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুদক। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সরকার ক্ষমতায় টিকে থাকতে উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এছাড়া সীমান্তে ভারতীয় বাহিনী মানুষ হত্যা করছে বলেও মন্তব্য করেন তিনি। যে ইউএনডিপি আপনার ঘোষণা করেছে যে বাংলাদেশের সাউথ এশিয়াতেই আপনার চতুর্পঞ্চম, তো এখানেই বোঝা যায় যে আসলে আমাদের উন্নয়নের কথা যেটা বলা হচ্ছে এটা আসলেই একটা পুরোপুরি ভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা। তার উদ্দেশ্য হচ্ছে যে তারা ক্ষমতা জোর করে টিকে থাকতে চায়। আমাদের সীমান্তে আমাদের নাগরিকরা নিহত হচ্ছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে। যে রোহিঙ্গারা
শরণার্থী হিসেবে প্রবেশ করেছে তাদেরকে প্রত্যাবাসনের জন্য আমাদের কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সীমান্ত এলাকায় স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়নে সরকার আন্তরিক। সকালে সচিবালয়ে কথা বলেন তিনি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি সীমান্তে যাতে করে কোনো হত্যাকাণ্ড সংগঠিত না হয় সে ব্যাপারে সরকারের আন্তরিকতা এবং সদিচ্ছার কোনো অভাব নেই। বিএনপি সীমান্ত ইস্যু নিয়ে যতটা না আন্তরিক তার চেয়ে বেশি এ বিষয়টা নিয়ে তারা রাজনীতি করতে চায়। বাংলাদেশের স্বার্থকে ঊর্ধ্বে রেখেই আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফাকে আত্মসমর্পণ করতে আবারও সময় দিলেন হাইকোর্ট। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তাদের আত্মসমর্পণের জন্য 28 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন। অর্থ পাচার মামলায় কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফাকে 20 ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। মঙ্গলবার তাদের আইনজীবী হাইকোর্টকে জানান, বিচারিক আদালতের ছুটি থাকায় তারা এ সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে পারেননি। আবেদন করেন সময় বাড়ানোর। পরে আদালত 28 ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ান। ওনারা 20 ডিসেম্বর ঢাকা সিনিয়র স্পেশাল জজে আবেদন করেন। মহামান্য হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেলের অবকাশকালীন ভার্চুয়াল বেঞ্চ তাদের এই আবেদন মঞ্জুর করেছেন এবং তাদেরকে কয়েকদিন সময় দিয়ে আগামী 28 ডিসেম্বরের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন। আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে সেলিনা ও তার মেয়ে আত্মসমর্পণ করবেন বলে জানান তাদের আইনজীবী। আজকে আমাদের একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছি সেলিনা ইসলাম এবং ওনার মেয়ে ওয়াফা ইসলামের পক্ষ থেকে। আমরা 20 তারিখে কোর্টে সারেন্ডার করার পর আমাদের যে অর্ডার কমিউনিকেট হয়েছিল সেখানে মেট্রোপলিটন ভেকেশন বেঞ্চ এই কথাটা লেখা ছিল না। তো আজকে আমাদের অ্যাপ্লিকেশন অ্যালাউ করেছে এবং 28 তারিখের মধ্যে উইদাউট ফেল আমাদের আবার সারেন্ডার করতে বলেছে। সো আমরা 28 তারিখের মধ্যে উইদাউট ফেল সারেন্ডার করব উইথ দ্য কারেক্টেড অর্ডার। মানব ও অর্থ পাচারের অভিযোগে পাপুল কুয়েতে গ্রেফতারের পর এমপি দম্পতির অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে 148 কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে দুদক। অর্থ পাচারের ক্ষেত্রে এমপি পাপুল মেয়ে ওয়াফা ও শ্যালিকার নাম ব্যবহার করতেন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের মাটি দিয়ে গড়ে তোলা হয়েছে 30,000 একর নতুন ভূমি। আর এখানে এগিয়ে চলছে বঙ্গবন্ধু শিল্পনগর। 30 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পাশাপাশি কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে এই ইকোনমিক জোন। ইকোনমিক জোন নিয়ে কমলদের দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন শাখওয়াত টিপু। মাইলের পর মাইল দুদু প্রান্তর, শত শত এক্সকাভেটর দিয়ে যেমন মাটি কাটা হচ্ছে, তেমনি বুলডোজার দিয়ে সমান করা হচ্ছে উঁচু নিচু মাটির কাঠামো। আর ধুলো উড়িয়ে এক জায়গার মাটি আরেক জায়গায় নিয়ে যাচ্ছে ট্রাকের সারি। এভাবে এগিয়ে চলছে মিরসরাই ইকোনমিক জোনের কাজ। পুরো এলাকাটির অধিকাংশই গত কয়েক বছর আগেও ছিল সাগরের অংশ। দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন এখানে হচ্ছে। আমাদের এই জায়গাটা অনেক ডেভেলপ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, উন্নয়ন হচ্ছে। এই জলাভূমিতেই গত 2 বছরের বেশি সময় ধরে চলছে বঙ্গবন্ধু শিল্পনগর গড়ে তোলার কাজ। ইতিমধ্যে 100টির বেশি শিল্প প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে অন্তত 7,000 একর জায়গা, যেখানে কাজ শুরু করেছে 10টি প্রতিষ্ঠান। কয়েক মাসের মধ্যে উৎপাদন যাবে জাপানের বিদ্যুৎ কেন্দ্র এবং চীনের কেমিক্যাল কারখানা। ইনভেস্টমেন্ট প্রপোজালই প্রায় 18 থেকে 20 বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব কিন্তু এখানে আছে। এদিকে বঙ্গবন্ধু শিল্পনগরের পণ্য আনা নেওয়ার সুবিধার্থে সীতাকুণ্ড ও মিরেশ্বরের মধ্যবর্তী উপকূলে মাঝারি মানের একটি বন্দর নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। ইকোনমিক জোনকে সাপোর্ট দেওয়ার জন্য ওখানে একটা মাঝারি পোর্ট করার ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনেক আগে উদ্যোগ নিয়েছে এবং বেজা কর্তৃপক্ষের অনুরোধে
একটা ফিজিবিলিটি স্টাডিও করানো হয়েছে ডেনমার্কের একটা কোম্পানি দিয়ে। শিল্পায়নের সুবিধার্থে বঙ্গবন্ধু শিল্পনগরকে ভাগ করা হয়েছে 3টি জোনে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ এবং ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ। এছাড়া শেখ হাসিনা সরোবর নামে 200 একর জায়গার উপর একটি কৃত্রিম লেকও থাকবে এখানে। সাগর থেকে বালি এবং মাটি এনে তৈরি করা হয়েছে নতুন 30,000 একর ভূমি, যেখানে আগামী কয়েক বছরের মধ্যে গড়ে উঠবে শত শত শিল্প কারখানা। আর এসব শিল্প কারখানায় কর্মসংস্থান হবে অন্তত 30 লাখ লোকের। বীরেশ্বরা বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে, সময় সংবাদ। অন্য এক শহর গড়ে উঠছে পদ্মার পাড়ে। সেতু হয়ে গেলে বিনিয়োগের পাশাপাশি এই অঞ্চলে তৈরি হবে পর্যটনের অপার সম্ভাবনা। বিশেষ করে পদ্মা সেতুর দেশি বিদেশি কর্মকর্তাদের থাকার জন্য আধুনিক সুবিধা সম্বলিত সার্ভিস এরিয়াগুলোকে খুলে দেয়া হবে পর্যটকদের জন্য। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতুকে ঘিরে দুই পারে অন্যরকম এক চাঞ্চল্য। মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। সেতু চালুর আগেই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলছে অনেক বেশি। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এখানে তৈরি হচ্ছে পর্যটন সম্ভাবনাও। এক্ষেত্রে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া এই অঞ্চলের পর্যটনে যোগ করবে চমৎকার আবাসিক সুবিধা। দেশি বিদেশি যে প্রকৌশলী পরামর্শকরা সেতুর কাজ করছেন তাদের আবাসন সুবিধা দিতেই মূলত এই সার্ভিস এরিয়াগুলো তৈরি করা হয়েছে। পদ্মার দুই পারে অর্থাৎ মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে পৃথক 3টি সার্ভিস এরিয়া তৈরি করা হয়েছে। এর মধ্যে 2টি সার্ভিস এরিয়ায় মূল সেতু, নদী শাসন ও সেতু বিভাগের কর্মকর্তারা থাকছেন। 3 নম্বর সার্ভিস এরিয়াতে থাকছেন সেতুর কাজে নিয়োজিত সেনা কর্মকর্তারা। বর্তমানে এই 3টি সার্ভিস এরিয়া দেশি বিদেশি প্রকৌশলীদের আবাসন ও গবেষণার কাজে ব্যবহার করা হলেও সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার পর এগুলোকে ঘিরে পর্যটন সুবিধা তৈরির পরিকল্পনা চলছে। কাজ শেষ হয়ে যাওয়ার পরও সেতু রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত কর্মকর্তারা সার্ভিস এরিয়া 1-এ থাকবেন, কিন্তু সার্ভিস এরিয়া 2 নির্মাণ করার সময়ই পর্যটনের বিষয়টি মাথায় রাখা হয়েছে। যখন এটা শেষ হয়ে যাবে তখনও আমাদের অনেক ইঞ্জিনিয়ার কাজ করতে হবে মেনটেন্যান্সের জন্য। তারা একটা অংশ এটা কাজে লাগাবে আর একটা অংশ পর্যটনের কাজে লাগানো হবে, মেইনলি সার্ভিস এরিয়া 2। 77 হেক্টর এলাকা জুড়ে নির্মিত সার্ভিস এরিয়া 2-এ আবাসনের পাশাপাশি পর্যটকদের জন্য থাকছে মেডিকেল সেন্টার, টেনিস গ্রাউন্ড, বাস্কেটবল গ্রাউন্ড, সুইমিং পুল, সাবস্টেশন, সুপেয় পানির ওয়াটার ট্যাঙ্ক সহ নানা সুবিধা। সেতু হয়ে গেলে শুধুমাত্র এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন নয়, একই সঙ্গে দুয়ার খুলবে পর্যটনের এক নতুন সম্ভাবনার। সার্ভিস এরিয়াকে ঘিরে পর্যটনের যে মহাপরিকল্পনা তার সুফল পাওয়া যাবে কেবলমাত্র সেতুর কাজ শেষ হলেই। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে চলছে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট। সকাল থেকে বিভাগের 4 জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলনের দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার সকাল থেকে 3 দিনের জন্য এই পরিবহন ধর্মঘটের ডাক দেয় তারা। ধর্মঘটের ফলে সিলেট বিভাগের 4 জেলা হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দূরপাল্লা সহ অভ্যন্তরীণ রুটে চলাচলকারী মানুষ দুর্ভোগে পড়েছেন। আমার আজকে ছুটি শেষ, আমি আজকে জয়েন করব, তো আজকে গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ, আমি যেতে পারছি না। এখনো অবস্থায় গাড়ি চলে না, যাইতেছি রুমে। আমরা ঢাকা যাব, আইসা দেখে যে ধর্মঘটের জন্য আমরা যেতে পারতেছি না। যে ভাই বোনেরা এখানে আমরা আটকা পড়ছি, শত শত ভাই বোনেরা, আমরা তো এখানে অল্টারনেটিভ বা কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নাই। পরিবহন শ্রমিক নেতাদের দাবি, পাথর কোয়ারিগুলো বন্ধের কারণে পরিবহন সেক্টর ক্ষতির মধ্যে পড়েছে, তাই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কোয়ারি বন্ধ থাকার কারণে হাজার হাজার শ্রমিক বেকার, আমরা যে গাড়ি কিস্তি দিতে পারতেছি না, এই গাড়ি লিয়ে বড় সমস্যা দিন কাটাতেছি, বাচ্চা কাচ্চাদের লেখাপড়া খরচ দিতে পারছি না। আমরা 72 ঘন্টা আলটিমেটাম আছে, আলটিমেটামে আমরা বদ্ধ থাকবো। ডিসি সাহেবের সাথে দফায় দফায় কয়েকবার কালকে মিটিং হয়েছে, তারপরে ওনারা কোনো আশ্বস্ত দেন নাই, যার ফলে আজকের এই ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের জন্য পরিবহন মালিক শ্রমিক নেতাদের সঙ্গে দফায় দফায় সভা চালিয়ে যাচ্ছে প্রশাসন। করোনা পরিস্থিতির মাঝে চাঙ্গা পরিবহন সেক্টরে 3 দিনের জন্য পরিবহন ধর্মঘট বলবৎ থাকলে এই সেক্টরের লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। এই অবস্থা থেকে উত্তরণ চাচ্ছেন সকলে। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ইকরামুল কবির,
সময় সংবাদ। মহামারীতে চরাঞ্চলে যেন লেগেছে বাল্য বিয়ের মহামারী। স্কুল বন্ধের সুযোগে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে অপ্রাপ্তবয়স্কদের। এতে মাত্র মৃত্যু বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সেলিম আহমেদের ক্যামেরায় রাজশাহী থেকে ফিরে সাদ্দাত রহমতুল্লাহর রিপোর্ট। রাজশাহীর পদ্মার পাড়ের সীমান্তবর্তী ভাঙন কবলিত এক দুর্গম গ্রাম চর খিদিরপুর। ছবির মতো সুন্দর এই গ্রামে বাল্যবিয়ে এক মহামারী রোগ। এই গ্রামের শাহানা খাতুনের বিয়ে হয়ে 7ম শ্রেণীর ছাত্রী থাকা অবস্থায় বিয়ের 1 বছরের মাথায় এক সন্তানের মা। স্কুল বন্ধের কারণে মাস্টার আসতে পারলো না, পড়াতে পারলো না, মা বাপে বিয়ে দিয়ে দিল। স্কুল বন্ধ দেখে আরো বিয়ে দিয়ে দিচ্ছে। এখন করোনার জন্য ম্যাডাম আসছে না, বিয়ে তো দিতে হবে, সেজন্য দিয়ে দেয় ছোট থাকতে। করোনা স্কুল বন্ধের ফাঁকে দীর্ঘ সময় ধরে ঘরবন্দির সময়ে চরগুলোতে বেড়েছে বাল্য বিয়ে। চরে মেলা কথা মানুষ কথা। সিলেটের কিনব্রিজ এলাকায় ভিড় বেড়েছে দর্শনার্থীদের। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির, যাচ্ছি তার কাছে। কবির। ধন্যবাদ ফয়সাল। এই যে পৌষের এই সময়টিতে এই জায়গাটি একেবারে কাব্যিক পরিবেশ সৃষ্টি হয়। আমার পিছনে যে কিন ব্রিজটা রয়েছে 84 বছর আগের এই কিন ব্রিজ, এখানে এসেছিল আসামের গভর্নর। তাকে স্মরণে বা তাকে মনে রাখার জন্য এই নামটি করা হয়েছিল কিন ব্রিজ। এবং তার পাশে রয়েছে 146 বছরের ঘড়িঘর এবং তার পাশে রয়েছে চান্নিঘাটের সিঁড়ি। গত বছরে অর্থাৎ গত বছরে 100 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর এই চান্নিঘাটের সিঁড়ি দিয়ে নদী পার হয়েছিল সুরমা নদী। তখন এই কিন ব্রিজটি ছিল না। সবকিছু মিলে এই জায়গাটি একটি ঐতিহ্য বহন করে এবং এই ঐতিহ্যবাহী জায়গাটিতে প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে মানুষজন বেড়াতে আসে বা সিলেটে যারা পর্যটক হিসেবে বেড়াতে আসে তারা অন্তত এই জায়গাটিতে একটি বিকেল কাটিয়ে যান। তার কারণ হচ্ছে কি এই ঐতিহ্যবাহী এমন জায়গা হয়তো বাংলাদেশের খুব কম জায়গাতেই আছে যে 3-4টি জিনিস একই জায়গায় একই স্থাপনা রয়েছে। সবগুলো ঐতিহ্য বহন করে এবং সিলেটকে ব্র্যান্ডিং করে থাকে যে সমস্ত জিনিস, তার প্রত্যেকটি রয়েছে এই জায়গাটিতে। এখানে এসে হালকা নাস্তা করে নেয় বিকালটিতে, সন্ধ্যাবেলা। বিশেষ করে এই যে পৌষ মাসের প্রথম যে অংশটি এখন চলছে সেই অংশটিতে খুব শীত না আবার খুব গরম না। এই জায়গাটিকে এখানে বসে কিছু হালকা খাবার খেতে বা ফুচকা কিংবা চটপটি খেতে কার না মন চায়। সে কারণে পর্যটক কিংবা সিলেটের যারা আছে, শহরের কিংবা নগরীর বাইরে যারা আছে, তারা একবার একটি বিকেলটা কাটিয়ে যায় আত্মীয় স্বজন বা পরিজনের সাথে এই জায়গাটিতে। যারা সিলেটের বাইরে আছেন, যারা সিলেটে আসেন বেড়াতে, তাদেরকে বলছি দর্শক আপনারা সিলেটে এসে অন্তত এই জায়গাটিতে একবার বেরিয়ে যাবেন। এখানে সুরমা নদীর পাড়ের এই মনোরম জায়গাটি সরকার করে দিয়েছেন এবং বিভিন্ন জনে জানে যাতে করে এখানে এসে একটু মনটা ভালো হয়ে যায় সুরমা নদীর পানির যেই দৃশ্য দেখতে বা সুরমার এই দৃশ্য দেখে। সব কিছু মিলে একটি কাব্যিক পরিবেশে এখানের এই সময়টি কাটে। ফয়সাল, এই ছিল সিলেটের সুরমা নদীর পাড়ের কিন ব্রিজের নিচ থেকে সর্বশেষ। পৌষের সন্ধ্যায় ভিড় বেড়েছে সিলেটের কিনব্রিজ এলাকায়। সহকর্মী ইকরামুল কবির সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে। আরব আমিরাতের আবায়া শিল্প দখল করে আছে প্রবাসী বাংলাদেশিদের বিশাল একটি অংশ। গেল কয়েক দশকে এই খাতে বাংলাদেশিদের অবদান চোখে পড়ার মতো। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। মুসলিম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবায়া বা বোরকার চাহিদা অনেক বেশি। এই অঞ্চলের মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক আবায়া। এই শিল্পের পেছনে যুগ যুগ ধরে যাদের সুনিপুণ হাতের ছোঁয়া কাজ করছে তাদের 80% বাংলাদেশি। বলতে গেলে এই শিল্পটি পরিচালনায় নিয়ন্ত্রণ ভাগে রয়েছে বাংলাদেশিরাই। সুনিপুণ কাজের জন্য এখানকার আরবিরা আমাদের বাংলাদেশিদেরকে অনেক প্রায়োরিটি প্রদান করে এবং অনেক প্রশংসার দাবিদার আমরা বাংলাদেশিরা। সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ সহ বিভিন্ন কারণে অসংখ্য ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলেও শিল্পটি হাতছাড়া করতে চান না প্রবাসী ব্যবসায়ীরা। তাই এই বাজারটি চাঙ্গা রাখতে অবিরাম শ্রম দিয়ে যাচ্ছেন তারা। যেহেতু এই বাঙালিরা এই কাজের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত, পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত, এই কাজ এরা বোঝে এবং এদের দ্বারা আমরা কাজগুলো করলে কাস্টমার অনেক স্যাটিসফাইড। সংযুক্ত আরব আমিরাতে এই শিল্পের সাথে জড়িত রয়েছে প্রায় 50,000 বাংলাদেশি। তাছাড়া এই শিল্পের জন্য বাংলাদেশিদের দক্ষতা ও সুনাম ইতিমধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রবাসীরা বলেছেন, মধ্যপ্রাচ্যে আবায়া শিল্পের প্রবাসীদের আধিপত্য ধরে রাখতে হলে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও হোটেল কোয়ারেন্টিনের সময় সীমা বাড়িয়েছে কাতার। 31 ডিসেম্বর থেকে বাড়িয়ে তা আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। কম ঝুঁকিপূর্ণ 17 দেশের অধিবাসী ছাড়া বাকি সব দেশ থেকেই কাতার ফিরে আসলে বাধ্যতামূলক 7 দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে নিজ খরচে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারের বাইরে থাকা সব অভিবাসী ও কাতারি নাগরিকদের আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত কাতার ফিরে আসলেই বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে নিজ খরচে। এতে করে ছুটিতে থাকা প্রত্যেক বাংলাদেশিকেও কাতার ফিরতে হলে গুনতে হবে কাতারি 2000 রিয়াল থেকে 5000 রিয়াল। করোনা পরিস্থিতির কারণে কাতার সরকারের নিয়ম কানুন মেনে নেওয়া ছাড়া উপায় নেই বললেন প্রবাসীরা। ইংল্যান্ডে যে করোনা ভাইরাসের নতুন ভাবে তার সংক্রমণ ছড়িয়ে পড়ছে, এই সিদ্ধান্তকে সামনে রেখে কাতার সরকার তা 15 ফেব্রুয়ারি পর্যন্ত করছে। কাতার সরকার যাই করছে আমাদের ভালোর জন্য করছে এবং করোনা মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য কাতার সরকার অনেক চেষ্টা করে যাচ্ছে। কম ঝুঁকিপূর্ণ 17 দেশ থেকে ফিরলে 7 দিন বাসায় হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক, তবে তাদের হোটেল কোয়ারেন্টিন লাগবে না। কম ঝুঁকিপূর্ণ 17 দেশের তালিকায় নাম নেই বাংলাদেশের। 29 নভেম্বরের আগে দেশে ছুটিতে যাওয়া প্রবাসীদের ফিরতে হলে অনুমতিপত্র বা এন্ট্রি পারমিট বাধ্যতামূলক করা হয়েছে। সময় সংবাদ, কাতার। ফাইজার ও বায়োএনটেকের টিকা নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ডেলাওয়ারের একটি হাসপাতালে টিকা নেয়ার পর তিনি মার্কিন নাগরিকদের করোনার টিকা নেয়ার অনুরোধ জানান। এদিকে হার্টফোর্ড হাসপাতালের সামনে সারির চিকিৎসক কর্মীদের টিকাদানের মধ্য দিয়ে শুরু হয়েছে মডার্নার ভ্যাকসিনের প্রয়োগ। দেশটিতে ফাইজার বায়োএনটেকের টিকার পাশাপাশি মডার্নার টিকাদানের মধ্য দিয়ে পুরো দমে চলছে ভ্যাকসিনেশন কার্যক্রম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন ধরনের করোনা নিয়ে সতর্ক বাংলাদেশ। পরিস্থিতি বুঝে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত। আতঙ্কে অচল ইউরোপ। পরীক্ষায় পজিটিভ না আসায় ছড়াচ্ছে দ্রুত। 13 বছরেও শুরু হয়নি গ্যাটকো দুর্নীতি মামলার বিচার। বেগম জিয়া আদালতে না আসায় 31 বারের মতো পেছালো অভিযোগ গঠন। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।